তোমরা যারা ভূগোল পরীক্ষা দিচ্ছ, তোমরা অনেকেই চিন্তিত তোমাদের ভূগোল সাবজেক্ট নিয়ে, যে আমি তো এইচএসসি পরীক্ষা দিচ্ছি, এখন ভূগোলটা কি করব, ভূগোল তো কিছুই করা হয়নি। আসলে সত্যি বলতে ভূগোলের উপর তোমরা যদি একটা ম্যারাথন ক্লাস পাও, দেখবা এই যে আজকের যে ম্যারাথন ক্লাসটা তোমাদের আমি দিচ্ছি, এই ম্যারাথন ক্লাস থেকে 95% কোশ্চেন তোমরা কমন পাবা। কারণ ভূগোলের ম্যারাথন ক্লাসটাই এরকম। আর এই এই নোটে আমার যা যা করা আছে এই কোশ্চেনের মধ্যেই বা এই নোটের মধ্যে তোমরা হিউজ পরিমাণে এমসিকিউ এবং ক খ এগুলো পাবা। তো আমরা আর বেশি কিছু বলছি না, আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম দুর্জয় দত্ত। আমাদের একটা কোচিং সেন্টার রয়েছে এলিড ইংলিশ একাডেমি। আপনারা সকলেই আমাদের এলিড ইংলিশ একাডেমির কোচিং সেন্টারে আসার জন্য আপনাদের অনুরোধ করা হইলো, আপনাদের সব সময় আসার জন্য স্বাগতম জানানো হইলো। তো আমরা প্রথমে এই পৃথিবীর গঠন দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ সিলেবাস অনুযায়ী প্রথমে আমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে পৃথিবীর গঠন। এই পৃথিবীর গঠন নিয়ে আলোচনা করি। তো দেখো আমাদের কি বলছে, যে গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ কত? 64,000, দেখো 6,400 কিলোমিটার। কত কিলোমিটার? 6,400 কিলোমিটার প্রায়। অর্থাৎ দেখো তোমাদের যদি এমসিকিউ আসে, তাহলে আসবে শুধুমাত্র যে কি গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ কত, তোমরা অ্যান্সার দিবা কত? 6,400 কিলোমিটার, অর্থাৎ 6400 কিলোমিটার। এখন দেখো এই যে পৃথিবীর ব্যাসার্ধটা, এটাও কিন্তু আবার দুটো জিনিসের উপর ভাগ করা হয়েছে, নিরক্ষরেখা আর হচ্ছে মেরুরেখা। তো এই যে প্রথমে বলতেছে যে নিরক্ষরেখা, নিরক্ষরেখা অনুযায়ী কত? 6,378, অর্থাৎ 6378। আর মেরুরেখাতে দেখো কত? 6,357। মানে জাস্ট অল্প কিছু পার্থক্য। তো তোমাদের এটা আসবে না, তোমাদের আসবে কি যে গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ 6,400 কিলোমিটার প্রায়। আচ্ছা দেখো, এখন যেহেতু পৃথিবীর ভূ অভ্যন্তরের সম্পর্কে আমরা বলবো বা পৃথিবীর গঠন সম্পর্কে বলবো, দেখো পৃথিবীর ভূ অভ্যন্তরের সম্পর্কে আমরা জানতে পারি কিসের মাধ্যমে? এই যে ভূমিকূপ তরঙ্গের মাধ্যমে, ভূমিকম্প তরঙ্গ, কি বললাম? ভূমিকম্প তরঙ্গের মাধ্যমে আমরা ভূ অভ্যন্তরের বিষয়টা আমরা বুঝতে পারবো, এই যে পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে জানতে পারবো। তার মানে কি, যে যেহেতু ভূ অভ্যন্তরে আমাদের কি ঘটে? ভূমিকম্প ঘটে। তাহলে এই যে ভূমিকম্প যে ঘটে, সেই ভূমিকম্পটাকে যে তরঙ্গের মাধ্যমে মাপা হয়, সেই তরঙ্গের মাধ্যমে আমরা কি পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে জানতে পেরেছি। তো এখন আসলে আমরা এই যে ভূ অভ্যন্তর, এই ভূ অভ্যন্তর কতটি স্তরে বিভক্ত? তিনটি। কতটি স্তরে বিভক্ত? তিনটি স্তরে বিভক্ত। কি কি দেখো তো? অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। কি কি বললাম? যে ভূ অভ্যন্তর মানে ভূমির যে নিচের ভাগটা ভিতরে, এটা আমাদের তিনটি স্তরে বিভক্ত: অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এখন দেখো এই যে অশ্বমণ্ডল সম্পর্কে এখন আমরা একটু জানি। দেখো প্রথমে কি বললাম? অশ্বমণ্ডল, দ্বিতীয়তে বললাম গুরুমণ্ডল, তৃতীয়তে বললাম কেন্দ্রমণ্ডল। এখন দেখো এই যে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এগুলো কিন্তু আবার এই যে দেখো ভাগাভাগি করা হয়েছে, এগুলোকেও ভাগাভাগি করা হয়েছে। দেখো শিয়াল, সীমা, বহিগুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল, বহিকেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এগুলো কি অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে বিভক্ত করা হয়েছে। তো দেখো আমরা এইখানে একটা জিনিস দেখি, অশ্বমণ্ডলকে বিভক্ত করা হয়েছে দুই ভাগে। দেখো কি কি? শিয়াল এবং, দেখো একটা কি শিয়াল, একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে কি শিয়াল, একটা গেল আমাদের সীমা। এই যে শিয়াল আর সীমা, এখন এই শিয়াল সীমা কেন বলতেছি এটা আমরা কিছুক্ষণ পরে জানবো। আগে এইটুকু জেনে নেই, অশ্বমণ্ডল দুই ভাগে বিভক্ত, শিয়াল এবং সীমা। এখন আসে গুরুমণ্ডল। সেমভাবে গুরুমণ্ডল দুই ভাগে বিভক্ত। কি কি? দেখো গুরুমণ্ডল দুই ভাগে বিভক্ত কি কি? একটা হচ্ছে বহিগুরুমণ্ডল, আর একটা কি, সরি, অন্তঃগুরুমণ্ডল আর কি বহিগুরুমণ্ডল। কি দেখলাম আমরা? অন্তঃগুরুমণ্ডল এবং বহিগুরুমণ্ডল। এটা গেল গুরুমণ্ডল। কেন্দ্রমণ্ডলে আসে সেমভাবে, কেন্দ্রমণ্ডল দুই প্রকার: বহিকেন্দ্রমণ্ডল আর কি অন্তঃকেন্দ্রমণ্ডল। এখন দেখো এই যে অশ্বমণ্ডল, প্রত্যেকটারে আমরা কিন্তু কি দুটো করে ভাগ পাচ্ছি না? পাচ্ছি। এখন এই যে প্রত্যেকের যে দুটো করে ভাগ পড়ছে, তার মানে কি, আমরা দেখো তো প্রথম তলা থেকে যদি দ্বিতীয় তলা বুঝি, তার মানে কি মাঝখানে একটা ছাদ থাকে থাকে এখন এই যে অশ্বমণ্ডলে যে শিয়াল এবং সীমা যে বিভক্ত করলো, এটা কি একটা ছাদ দিয়েছে, তাই না? সেই ছাদটা বা সেই ছাদটাকে আমরা বলতেছি কি, দেখো দেখো সেই ছাদটাকে আমরা বলতেছি দেখো কনরড বিযুক্তি রেখা। সেটাকে আমরা কি বলতেছি? কনরড বিযুক্তি রেখা। অর্থাৎ আমাদের যে প্রথম যে মণ্ডলটা অশ্বমণ্ডল, সেই অশ্বমণ্ডলকে বিভক্ত করেছে কি কনরড বিযুক্তি রেখা। দেখো অশ্বমণ্ডল আমাদের এক নম্বরে রয়েছে, আর ব্যঞ্জন বর্ণের যে ক, সেটা কিন্তু আমাদের কি প্রথমে রয়েছে। তার মানে কি অশ্বমণ্ডলের যে দুটো ভাগ শিয়াল, সীমা, এদেরকে বিভক্ত করেছে কনরড বিযুক্তি রেখা, কতে কনরাড। আচ্ছা দ্বিতীয় নম্বরে এখন আসি, অশ্বমণ্ডল আর গুরুমণ্ডল। গুরুমণ্ডলেও কিন্তু আমরা দুটো জিনিস পাইছি, তাই না? বহিগুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল।
এই যে গুরুমণ্ডল, এই গুরুমণ্ডলটা কিন্তু বহির্গুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল এই দুটোকে আর ভাগাভাগি করতে দেয়নি। গুরুমণ্ডল অসম মণ্ডলের কাছ থেকে নিজেই ভাগ হয়ে এসেছে। তাহলে দেখো গুরুমণ্ডলকে যে বিভক্ত করেছে, তাহলে এই যে অসম মণ্ডল এবং গুরুমণ্ডল এই দুটোকে যে বিভক্ত করলো, এটা হচ্ছে কি মোহ বিযুক্তি রেখা। একে আমরা কি বলবো? মোহ বিযুক্তি রেখা। এই যে মোহ বিযুক্তি রেখা। তারপরে আসি আমরা 3 নম্বরে, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে বিভক্ত করেছে এই যে গুটেনবার্গ রেখা। গুটেনবার্গ নামে একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম অনুসারে এই গুটেনবার্গ বিযুক্তি রেখা নামকরণ করা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। অশ্বমণ্ডলের দুটো অংশ শিয়াল সীমা, গুরুমণ্ডলের দুটো অংশ বহির্গুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল। কেন্দ্রমণ্ডলের দুটি অংশ বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল। এখন দেখো অশ্বমণ্ডল দুভাগে বিভক্ত, শিয়াল সীমা। দেখো একটা জিনিস মনে রাখবা, এটা এমসিকিউতে আসে যে এই যে শিয়াল, এই উপরের নামটাকে আমরা শিয়াল বলতেছি কেন জানো? এটা আমরা একটু পরে গিয়ে পড়তেছি। এই উপরের অংশে সিলিকন, অ্যালুমিনিয়াম, দেখো সিলিকন এবং অ্যালুমিনিয়াম বেশি থাকে এই যে শিয়াল অংশে। এই শিয়াল অংশটাতে এই যে শিয়াল যে অংশটা রয়েছে, এই শিয়াল অংশে সিলিকন এবং অ্যালুমিনিয়াম বেশি থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে শিয়াল। আর এই নিচেরটাতে সীমা, এটা হচ্ছে কি সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকে, এই জন্য এটাকে বলা হয় সীমা। এখন এই যে শিয়াল আছে না, শিয়ালের আরেকটা অপর নাম রয়েছে কি? দেখো শিয়ালের আরেকটা অপর নাম রয়েছে, সেটা হচ্ছে ফেলসিক। কি বললাম? এই যে ফেলসিক, দেখো ফেলসিক। আর এই যে সীমা যে রয়েছে, সেই সীমার আরেকটা নাম হচ্ছে কি মেফিক। এই যে মেফিক, কি কাজ করছে না কেন? হ্যাঁ মেফিক। আচ্ছা যাই হোক, ওটা আমরা বাদ দেই। এখন আসি আমরা গভীরতা। এই যে আমরা অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল যে পড়লাম, এটা গভীরতা আমাদের এখন জানতে হবে। দেখো অশ্বমণ্ডলের গড় গভীরতা হচ্ছে কত? 17 কিলোমিটার। অশ্বমণ্ডল, এই যে অশ্বমণ্ডল পাইলাম, এই অশ্বমণ্ডলের গড় গভীরতা কি 17 কিলোমিটার। তারপর দেখো এই যে গুরুমণ্ডল, এখন পাইলাম এই গুরুমণ্ডল, এই গুরুমণ্ডলের গড় গভীরতা কত? 2885 কিলোমিটার। অশ্বমণ্ডলের গড় গভীরতা 17 কিলোমিটার, গুরুমণ্ডলের গড় গভীরতা 2885 কিলোমিটার। এবং দেখো কেন্দ্রমণ্ডল, এই যে কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা কত? 3486 কিলোমিটার। এখন এই হচ্ছে আমাদের অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডলের গভীরতা। এখন দেখো এই যে আমরা যে শিয়াল এবং সিলিকন কি ম্যাগনেসিয়াম, শিয়াল আর সীমা পাইলাম, দেখো শিয়ালের গভীরতা কত? 12.8। দেখো শিয়ালের গড় গভীরতা 12.8 কিলোমিটার, আর সীমার গড় গভীরতা কত? 20 থেকে 31 কিলোমিটার। তারপর দেখো এই যে গুরুমণ্ডল, গুরুমণ্ডলের যে ভিতরের যে অন্তঃমণ্ডল যেটা ছিল, অন্তঃগুরুমণ্ডল, সেটার কত কিলোমিটার? 2185। আর বহির্গুরুমণ্ডল হচ্ছে আমাদের 700 কিলোমিটার। আর এই যে সর্বশেষ থাকলো কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডল অর্থাৎ বহিঃকেন্দ্রমণ্ডলের হচ্ছে গভীরতা আমাদের 2270, অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা 1216। তো আমাদের আশা করছি এই যে অংশটা, এই অংশটা খুব একটা প্রয়োজন হবে না, হইলে আমাদের শুধুমাত্র হতে পারে এই যে অংশটুকু, অর্থাৎ এই যে অংশটুকু, এই অংশটুকু আমাদের প্রয়োজন হলে হতে পারে। তাহলে এইটুকু অংশ শুধু তোমরা একটু নোট করে রাখবা। আর আমাদের প্রয়োজন হবে এই অংশটুকু, অর্থাৎ অসমমণ্ডলের গড় গভীরতা 17 কিলোমিটার, গুরুমণ্ডলের গড় গভীরতা 2885 কিলোমিটার, কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা 3486 কিলোমিটার। এই তিনটা আমাদের ইমার্জেন্সি, কারণ এখান থেকে আমাদের এমসিকিউ আসে, এখান থেকে আমাদের কি এমসিকিউ আসে। তাহলে আমরা এইটুকু ভালোভাবে আমাদের মাথায় রেখে দিব। আচ্ছা এখন তারপরে দেখো কি বলছে, উপাদান। এই যে আমাদের অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল পাইলাম, এরা আসলে কি কি দিয়ে তৈরি সেটা এখন আমরা একটু জানবো। দেখো অশ্বমণ্ডলটা আমাদের ওই যে বললাম যে দুটো অংশ শিয়াল আর সীমা, এই যে শিয়াল আর সীমা দেখতে পাইছো, এই যে শিয়াল আর সীমা, তার মানে কি এখন আমরা শিয়াল সম্পর্কে বুঝবো যে শিয়াল নামকরণ করলাম কেন। অশ্বমণ্ডলের যে উপরের ভাগটা, সেটা আমাদের কি দ্বারা তৈরি? সিলিকন এবং অ্যালুমিনিয়াম। সেটা আমাদের কি দ্বারা তৈরি? সিলিকন এবং অ্যালুমিনিয়াম। আর সীমা যে অংশটা, সেই সীমা অংশ তৈরি হচ্ছে আমাদের সিলিকন এবং ম্যাগনেসিয়াম। এই যে সিলিকনের সি আর অ্যালুমিনিয়ামের অ্যা, তাহলে কি যে শিয়াল আর সিলিকন আর ম্যাগনেসিয়াম, সিলিকনের সি আর ম্যাগনেসিয়ামের ম্যা, তাহলে কি সীমা। এই হচ্ছে বিষয়। এখন দেখো গুরুমণ্ডল, গুরুমণ্ডলে যে আমাদের উপরের একটা গুরুমণ্ডল ছিল, যেটাকে আমরা বলছিলাম কি বহির্গুরুমণ্ডল, আর নিচে একটা মণ্ডল ছিল, সেটাকে বলছিলাম আমরা কেন্দ্রমণ্ডল বা অন্তঃগুরুমণ্ডল। এখন দেখো এই যে গুরুমণ্ডলকে যে বিভক্ত করলাম, প্রথমের উপরেরটাকে বহির্গুরুমণ্ডল। দেখো বহির্গুরুমণ্ডল যে রয়েছে, এই যে বহির্গুরুমণ্ডল, এই বহির্গুরুমণ্ডল কী কী দিয়ে তৈরি? দেখো ক্রোমিয়াম, কি ক্রোমিয়াম, লোহা, তারপর দেখো সিলিকন আর কি
ম্যাগনেসিয়াম। কি কি বললাম? ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। এই যে সবগুলোর প্রথম অক্ষরগুলো যুক্ত করো কি হবে? প্রোফেসিমা। এই যে কি হয়ে যাবে আমাদের তখন? তখন হয়ে যাবে আমাদের এই যে প্রোফেসিমা। তখন সেটা নাম ধারণ করবে কি? প্রোফেসিমা। আর দেখো এই যে নিচেরটাকে বলা হচ্ছে নিফেসিমা। কেন? সেটাতে আমাদের কে কে আছে দেখো। সেটাতে আমাদের আছে নিকেল, তারপর লোহা, আর হচ্ছে কি সিলিকন, আর সর্বশেষ ম্যাগনেসিয়াম। সবগুলোর প্রথম অক্ষরগুলো যুক্ত করলে তোমরা পাবা নিফেসিমা। আশা করছি এটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। এখন যে সর্বনিম্ন কেন্দ্রমণ্ডল, এই কেন্দ্রমণ্ডলের আর কোনো বিভক্ত নেই, অর্থাৎ এই কেন্দ্রমণ্ডল আর কোনো ভাগাভাগি করা হবে না। এটাকে শুধুমাত্র কেন্দ্রমণ্ডল দুটো অংশ দিয়ে বিভক্ত। এটা হচ্ছে কি দেখো, নিকেল আর হচ্ছে লোহা। কি কি বললাম? নিকেল এবং লোহা। কেন্দ্রমণ্ডল গঠিত শুধুমাত্র দুটো অংশ নিয়ে, নিকেল এবং লোহা। এই জন্য এই দুটোকে একসাথে বলা হয় কি? নাইফ। একসাথে কি বলা হয়? নাইফ। তো আশা করছি আমরা এই যে উপাদানগুলো, অর্থাৎ অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল কী কী দিয়ে তৈরি হয়েছে এগুলো আমরা বুঝতে পারলাম। কারণ এই যে মণ্ডলগুলো, আমরা তো জানি কি প্রত্যেকটা জিনিসের একটা তাপমাত্রা থাকে। এখন দেখি আমরা অশ্বমণ্ডলের তাপমাত্রা কেমন। দেখো এখানে কি বলছে যে অশ্বমণ্ডলে প্রতি 1 কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়। তার মানে আমরা যেখানে দাঁড়াই থাকি বা যেখানে আমরা বসবাস করি, সেখান থেকে যদি নিচের দিকে ঘুরতে যাই, তাহলে কি হবে? আমাদের প্রতি 1 কিলোমিটার, অর্থাৎ নিচের দিকে 1 কিলোমিটার খুললেই আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব করব। তাহলে 2 কিলোমিটারের নিচে গেলে কি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব করব। তারপর 3 কিলোমিটারে গেলে কি 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব করব। এই হচ্ছে বিষয়। তারপর এখন আসি আমরা গুরুমণ্ডল। গুরুমণ্ডল কি বলেছে যে দেখো, প্রতি 100 কিলোমিটারে কি বলছে? প্রতি 100 কিলোমিটারে গভীরতায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়? দেখো কত? 1100 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কি প্রতি 100 কিলোমিটার গভীরতায় 1100 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং একদম তাহলে 100 কিলোমিটার যদি 1100 থেকে 1200 হয়, তাহলে নিচের দিকে ভাবো 700 কিলোমিটার গভীরতায় 1900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তার মানে দেখো, আমরা যদি কেউ কোনো রকমভাবে নিচের দিকে একদম মনে করো যে মাটি খুঁড়ে খুঁড়ে 70 কিলোমিটার 700 কিলোমিটার ভিতরে চলে গেলাম, তাহলে কি সেখানে আমরা কতটুকু তাপমাত্রা অনুভব করব? এই যে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা অনুভব করব। আশা করছি এটুকু বুঝতে পেরেছো। আর একদম নিচের দিকে দেখো কি বললাম, এই যে আমাদের গুরুমণ্ডলের যে একদম নিচের দিকে, এখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেশি? 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি কাজ করছে। তার মানে কি দেখলাম? অশ্বমণ্ডলে প্রতি 1 কিলোমিটার নিচে তাপমাত্রা বৃদ্ধি পায় কত? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর গুরুমণ্ডলে প্রতি 100 কিলোমিটার গভীরতায় 1100 থেকে 1200, 700 কিলোমিটার গভীরতায় 1900 ডিগ্রি সেলসিয়াস, আর সব থেকে নিচের দিকে 3000 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রয়েছে। তারপরে আসি আমরা সর্বশেষে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলে আমাদের কত? এই যে যেমন দেখো, গুরুমণ্ডল কোথায় শেষ হয়েছে? 300 ডিগ্রিতে। আর কেন্দ্রমণ্ডল 300 থেকে শুরু করলো, 300 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা রয়েছে। তাহলে আশা করছি আমরা এটুকু পর্যন্ত বুঝতে পেরেছি যে কোন মণ্ডলে কতটুকু তাপমাত্রা বিরাজ করছে, তাই না? এখন আমরা এটা আমাদের কি অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এই তিনটা সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এখন আসি দেখো অশ্ব। এই যে অশ্বমণ্ডল যে বললাম, অশ্ব শব্দের অর্থ কি? শিলা। দেখো কি বলছি, অশ্ব শব্দের অর্থ শিলা। এটা কিন্তু এমসিকিউতে আসে যে অশ্ব শব্দের অর্থ কি? শিলা। আর এই যে তাপমাত্রাগুলো বললাম, এগুলো কিন্তু বারবার মনে রাখবা, এগুলো এমসিকিউতে আসবে। তারপরে এই যে উপাদান, হ্যাঁ, সিলিকন, তারপর কি তোমার হচ্ছে প্রোফেসিমা, নিফেসিমা, নাইফ, শিয়াল সীমা, হ্যাঁ, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। দেখো অশ্ব মানে কি? শিলা। তাই এই যে আমাদের যে সবার উপরের যে মণ্ডলটা অশ্বমণ্ডল, এটাকে কি বলা হয়? শিলামণ্ডল বলা হয়। এটাকে কি বলা হয়? এই যে শিলামণ্ডল বলা হয়। তাহলে শিলা মানে অশ্ব মানে কি? শিলা। তাহলে অশ্বমণ্ডলকে আমরা বলছি শিলামণ্ডল। আচ্ছা এখন দেখো, এই যে শিয়াল, উপরের যে আমরা যে অশ্বমণ্ডলের যে দুটো ভাগ পাইলাম, শিয়াল এবং সীমা। তো দেখো এই যে শিয়াল যে আমাদের একটা, এই যে অশ্ব বা শিলা, মানে এখানে কোন শিলা আছে? এখানে আছে আমাদেরকে গ্রানাইট শিলা সব থেকে বেশি। কোন শিলা সব থেকে বেশি? গ্রানাইট শিলা সব থেকে বেশি। তারপর দেখো এই যে সীমাতে কোন শিলা বেশি? ব্যাসল্ট শিলা বেশি। তাহলে আমরা কি বললাম দেখো, শিয়াল হচ্ছে উপরে প্রথমে আছে, তাহলে কি গ আগে না বো আগে? বো আগে। তাহলে মানে কি গ্রানাইট, গতে গ্রানাইট। আর
সীমা যেহেতু 2 নম্বরে আছে তুমি কি পরের ধাপে, তাহলে কি ব্যাসল্ট, ব পরে ব্যাসল্ট, তাহলে শিয়াল হচ্ছে গ্রানাইট, সীমা হচ্ছে কি ব্যাসল্ট। এখন দেখি আমরা এই যে শিয়াল যে শিলাটা এটা কোথায় থাকে মূলত, এই যে মহাদেশীয় ভূত্বকে, কোথায় থাকে, মহাদেশীয় ভূত্বক। শিয়াল কোথায় থাকে, মহাদেশীয় ভূত্বকে, এটা কিন্তু এমসিকিউতে আসে, বারবারই আসে। তবে সীমা কোথায় থাকে, মহাসাগরীয় ভূত্বকে। কথা বোঝা গেছে? এটা এখন আমরা কিভাবে মনে রাখবো জানো, এই যে শিয়াল, শিয়াল মানে আমরা কি জানি যে শিয়াল মাটি ঘোরে না, মাটি ঘোরে। শিয়াল কি মহাসাগরে গিয়ে মাটি ঘুরতে পারবে? ওখানে তো মাটি নাই, বালু একদম অনেক গভীরে, কিন্তু এই যে মহাদেশীয় অর্থাৎ যেখানে মাটি আছে মহাদেশ, তাহলে সেখানে শিয়াল মাটি ঘুরতে পারবে। তার মানে মহাদেশীয় ভূত্বকে শিয়াল আছে বেশি, আর মহাসাগরীয় ভূত্বকে সীমা রয়েছে সব থেকে বেশি। আশা করছি আমাদের এই পর্যন্ত যে বিষয়গুলো সেগুলো তোমাদের আমি কমপ্লিট করে দিতে পেরেছি। তারপর এখন আসো পরের ধাপে যাই আমরা। এই যে গুরুমণ্ডল থেকেই আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে, এই যে বললাম তোমাদের, কি বললাম যে গুরুমণ্ডল, গুরুমণ্ডল বলছিলাম না, যে অশ্বমণ্ডল গুরুমণ্ডল, দ্বিতীয় যে গুরুমণ্ডলটা, এখন এই যে গুরুমণ্ডল রয়েছে, আমরা তো দেখি আগ্নেয়গিরি ঘটে কি না, ঘটে, আগ্নেয়গিরি কিন্তু কি ঘটে। তো দেখো তোমাদের আমি একটা জিনিস ছক করে বোঝাই। ধরো যে এটা আমাদের ভূমির কাঠামো, এটা একটা, এটা একটা, এই যে তিনটা, তার মানে এটা গেল তোমার ধরো যে অশ্বমণ্ডল, এটা গুরুমণ্ডল, এটা কেন্দ্রমণ্ডল। তাইলে এখানে একটা জিনিস দেখো, এই যে গুরুমণ্ডল যে বিভক্ত, উপরটা কি বহিঃগুরুমণ্ডল, দেখো উপরেরটা কি বহিঃগুরুমণ্ডল আর নিচেরটা কি অন্তঃগুরুমণ্ডল, তাই না? আমাদের এই যে বহিঃগুরুমণ্ডল যে রয়েছে, এই যে বহিঃগুরুমণ্ডলটা, বহিঃগুরুমণ্ডলটা দেখছি না আমরা, মানে কি উপরের দিকের, এই বহিঃগুরুমণ্ডলটা থেকে আমাদের ভূমিতে কি হয়, এই যে এইভাবে মনে করো যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়। এটা কিন্তু এমসিকিউতে আসছিল, এটা একবার এমসিকিউতে আসছিল যে এই যে বহিঃগুরুমণ্ডল রয়েছে, এই বহিঃগুরুমণ্ডলটা থেকে কি আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়। তার মানে তোমাদের প্রশ্ন আসবে এরকম যে কোন মণ্ডল থেকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। দেখো প্রশ্ন এরকম আসতে পারে, কোন মণ্ডল থেকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে, তার মানে কি অ্যান্সার কোনটা হবে, বহিঃগুরুমণ্ডল। এটা মাথায় রাখবা, সবসময় বলছি মাথায় রাখবা। তারপর এখন আসি পরেরটাতে। দেখো এস তরঙ্গ বস্তুর কি বস্তুর মধ্য দিয়ে প্রবাহিত, এস তরঙ্গ বস্তুর মধ্য দিয়ে প্রবাহিত হয়। আচ্ছা এটা আমাদের খুব একটা দরকার নেই। আমাদের 12 নম্বরটাতে দেখো কি বলছে, যে কেন্দ্রমণ্ডলের উপরের অংশটি তরল অবস্থায় রয়েছে। এই যে কেন্দ্রমণ্ডল পাইলাম, সরি এর আগে যে আমরা ছবিটা আর্ট করলাম, এটা আরেকবার আমাদের আঁকা উচিত। ধরো একটা, দুইটা, তিনটা, এই যে উপরটা হচ্ছে কি অশ্বমণ্ডল 2 ভাগে, তারপর কি গুরুমণ্ডল 2 ভাগে, কেন্দ্রমণ্ডল 2 ভাগে, তাই না? তো এই যে এই উপরটা কি বহিঃকেন্দ্রমণ্ডল আর নিচেরটা অন্তঃকেন্দ্রমণ্ডল। তাহলে এই যে বহিঃকেন্দ্রমণ্ডলটা যে রয়েছে, এই বহিঃকেন্দ্রমণ্ডল কি হয়, সবসময় তরল অবস্থায় রয়েছে। এই বহিঃকেন্দ্রমণ্ডল কি রয়েছে, সবসময় তরল অবস্থায় রয়েছে। আর এই যে নিচের যে নিম্ন গুরুমণ্ডল, সেটাতে তো মনে করো যে একদম 5000 ডিগ্রি সেলসিয়াস, তার মানে তো তোমরা বুঝতেই পারছো কি অবস্থা হবে। এই হচ্ছে বিষয়, যে কি বললো, কেন্দ্রমণ্ডলের উপরের অংশটি তরল অবস্থায় রয়েছে, এটা একটু মাথায় রাখবা। এখন দেখি আমরা পৃথিবীর ভূমিরূপ। দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তো আমি তোমাদের এখান থেকে সৃজনশীল লিখতে বলবো না, কারণ সৃজনশীল লিখলে অনেকের ভুল হবে। আমি তোমাদের এখান থেকে দুটো সৃজনশীল কমন দিয়ে দিচ্ছি। প্রথম অধ্যায় থেকে আমরা দুটো সৃজনশীল তোমাকে একদম 100% আমি কমন দিয়ে দিচ্ছি। দেখো আমাদের পৃথিবীর ভূমিরূপ, অর্থাৎ এই যে তোমার হচ্ছে কি কি পাহাড়, পর্বত, সমভূমি, মালভূমি, এই যে ভূমিগুলো দেখছো না, পাহাড় কি অনেক উঁচু, তারপর কি পাহাড় কি পাহাড়ের থেকে একটু নিচু, মালভূমি কি পাহাড়ের থেকে আবার একটু নিচু, সমভূমি কি সমান, এই যে বিষয়গুলো, এটা হচ্ছে পৃথিবীর ভূমিরূপ, মানে পৃথিবীর কি মাটির গঠন বা মাটিটা কিরকম রূপ গ্রহণ করে রয়েছে। এখন দেখো কি বললো, পৃথিবীর ভূমিরূপ কয়টি, 3টি। আমি তোমাদের শুধু এমসিকিউর জন্য পড়াচ্ছি, এই এমসিকিউর জন্য এইখান থেকে যদি এমসিকিউ আসে, তোমাদের কোন এমসিকিউ আসবে আমি তোমাদের বলে দিচ্ছি, বা কখর মধ্যে কোনগুলো আসবে আমি তোমাদের ক্লিয়ারভাবে বলে দিব, ঠিক আছে? টেনশন নিও না, ক্লাসটা খুব ভালোভাবে করো। দেখো কি বলছে, পৃথিবীর ভূমিরূপ কত ভাগে বিভক্ত, 3 ভাগে বিভক্ত, তাই না? দেখো কি কি, পর্বত, মালভূমি, সমভূমি। তার মানে এই যে পর্বত রয়েছে, পর্বতের মধ্যেই আমাদের দুটো জিনিস রয়েছে, একটা পাহাড় একটা পর্বত, সেই বিষয়ে আমরা যাচ্ছি। দেখো তাহলে কি পেলাম, 3টা ভূমিরূপ, পর্বত, মালভূমি আর কি সমভূমি, পর্বত, মালভূমি, সমভূমি। এখন দেখো বলি, দেখো এই যে পর্বত আর পাহাড়ের বিষয়টা আমি যদি বললাম, পর্বত আর পাহাড়ের সংজ্ঞা তোমাদের প্রশ্ন ক নাম্বারে আসে, পর্বত কাকে বলে,
পাহাড় কাকে বলে, সমভূমি কাকে বলে, এই যে কাকে বলে এক কথা প্রশ্নগুলো আসে। দেখো সেগুলো একটু আমরা দেখে নেই। কি বলছে, ভূপৃষ্ঠ থেকে অতি উচ্চ, ভূপৃষ্ঠ থেকে মানে মাটি থেকে অনেক উঁচু, খাড়া ঢাল বিশিষ্ট মানে কি লম্বালম্বি ঢাল, একবারে মনে করো যে অনেক উঁচু একটা মাটির ঢাল, খাড়া ঢাল বিশিষ্ট শিলার স্তূপ। ওই যে বললাম যে দেখো তো মাটিটা শিলাটা এটা কি একটা স্তূপ হয়ে রয়েছে না? হ্যাঁ, এটাই হচ্ছে পর্বত। কি বললাম, ভূপৃষ্ঠ থেকে অতি উচ্চ খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। আবার বলছি, ভূপৃষ্ঠ থেকে অতি উচ্চ খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। তো দেখো এই যে পর্বতের যে বিষয়টা, এখানে একটা জিনিস ক্লিয়ার করি। পর্বতের কত 1000 মিটারের কি অধিক উঁচু। তার মানে একটা পর্বত যদি আমরা যদি কোনো একটা পর্বতকে বা কোনো একটা শিলাস্তূপকে পর্বত বলতে চাই, তার মানে সেই পর্বতটার উচ্চতা কত হতে হবে, 1000 কিলোমিটার, 1000 মিটার। দেখো কত মিটার, 1000 মিটার। তার মানে 1001 থেকে যদি শুরু হয় সেটাকে আমরা বলবো পর্বত, কিন্তু যদি 1000-এ গিয়ে ঠেকে যায় সেটাকে বলবো আমরা পাহাড়। এই যে এই ঘটনাটাই আমাদের দিনাজপুর বোর্ডে আসছিল, সকলেই দেখাইছে। আমাদের প্রশ্ন আসছিল এরকম যে কোনো একটা শিলাস্তূপ সেটা 1000 মিটার রয়েছে, এখন বলো সেই শিলাস্তূপটার নাম কি। এখন ওইটা প্রশ্ন ছিল, এমসিকিউ ছিল, পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি। আমাদের ক্লাসে সকলে দিয়ে আসছে কি সেটা পর্বত। ওই যে দেখছি 1000 মিটার, 1000 মিটার থেকে শুরু, দেখছি এটা 1000 মিটারের অধিভুক্ত, মানে ওরা এই যে অধিক উঁচু বিষয়টাকে ফোকাস করে নাই, 1000 মিটারের যে অধিক উঁচু হবে সেটাকে ফোকাস করে নাই। তারা কি করছে, এই 1000 মিটার দেখছে, তারা করে দিছে পর্বত, তারা কি করছে এই পর্বত করে দিছে। কিন্তু আমার মাথায় ছিল যে 1000 পর্যন্ত যদি বোঝায়, দেখো 600 থেকে কত 1000, তার মানে কোনো স্তূপ যদি 1000 মিটারের উপরে হয় তাহলে হবে সেটা কি পর্বত। আর কিন্তু কোনো যদি কোনো স্তূপ যদি 6000 থেকে 1000 মিটারের মধ্যে হয় সেটাকে আমরা বলবো কি পাহাড়। এই যে পাহাড়, দেখেছি যে কি দেখো এখানে আমাদের ব্যাখ্যাটা, এখানে আমার সংজ্ঞাটা কিভাবে দেওয়া রয়েছে। ভূপৃষ্ঠ থেকে উঁচু, কি বললো, ওই যে ভূপৃষ্ঠ মানে কি আমরা যেখানে দাঁড়ায় আছি, ভূপৃষ্ঠ থেকে উঁচু এবং পর্বতের থেকে নিচু। এই যে বললাম পর্বত 1001 থেকে শুরু হয়, এখানে হয়তো একটু টাইপ মিস্টেক হয়েছে। ওই যে বললো যে 1000 মিটারের অধিক উঁচু মানে কি 1000 মিটারের উপরে হইতে হবে, তার মানে পর্বতের থেকে নিচু হবে। এই যে আমাদের পাহাড়টা সেটা কিসের থেকে নিচু হবে, পর্বতের থেকে। ভূপৃষ্ঠ থেকে উঁচু এবং পর্বতের থেকে নিচু শিলাস্তূপকে পাহাড় বলে। আবার ক্লিয়ার, ভূপৃষ্ঠ থেকে উঁচু আর পাহাড় থেকে নিচু শিলাস্তূপকে পাহাড় বলে। পাহাড়ের উচ্চতা কত, আবার দেখো পাহাড়ের উচ্চতা 600 থেকে 1000 মিটার। পাহাড়ের উচ্চতা কত, 600 থেকে 1000 মিটার। আচ্ছা তারপরে আসো দেখো মালভূমি। সমুদ্র সমতল হতে, কি বলছে, সমুদ্র সমতল হতে অতি উঁচু, সমুদ্র সমতল এটা কিন্তু ভূপৃষ্ঠ নয়। দেখো ভূপৃষ্ঠ বলতে কি আমরা যেখানে আছি, আর সমুদ্র সমতল মানে আমাদের যে সমুদ্র রয়েছে সমুদ্রের নিচের যেই অংশটাতে বালু থাকে, অর্থাৎ সমুদ্রের সমতল ভিতরের অংশটাকে বলা হয় সমুদ্র সমতল হতে অতি উঁচু বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। কি বললো, সমুদ্র সমতল হতে, আবার দেখো কি বলছে, সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। আবার ক্লিয়ার করছি যে সমভূমি, দেখো সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। এবার থেকে যদি প্রশ্ন আসে মালভূমি কাকে বলে দিতে পারবা, সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি, সরি হ্যাঁ সমভূমিকে মালভূমি বলে, শেষ। তারপর এখন আসি আমরা সমভূমি কাকে বলে। এখন আসি সমভূমি কাকে বলে। আমরা সমভূমিতে থাকি, সমভূমিতে বসবাস করে যদি সমভূমি কাকে বলে এটা যদি উত্তর দিতে না পারি তাহলে আসলে লজ্জায় পড়তে হবে। দেখো কি বলছে, সমুদ্র সমতল হতে, ওই যে সেম যে সমুদ্রের পৃষ্ঠ যেটা, সমুদ্র সমতল হতে সামান্য উঁচু, বেশি কি না সামান্য উঁচু, ও মালভূমি হতে নিচু। এ দেখো কি বললো, সমুদ্র সমতল হতে সামান্য উঁচু, আর এই যে মালভূমি যে ছিল এই মালভূমি থেকে কি একটু নিচু হবে। মালভূমির থেকে নিচু যে বিস্তীর্ণ ভূভাগ রয়েছে মানে ভূমির ভাগ রয়েছে তাকে সমভূমি বলে। এক কথায় প্রশ্নের উত্তর হয়ে গেল যদি ক নম্বরে আসে যে সমুদ্র সমতল হতে সামান্য উঁচু ও মালভূমি হতে নিচু যে বিস্তীর্ণ ভূভাগ রয়েছে তাকে সমভূমি বলে। তো ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি যে পাহাড় কাকে বলে, পর্বত কাকে বলে, মালভূমি কাকে বলে, হ্যাঁ তারপর হচ্ছে সমভূমি কাকে বলে, এগুলো আমরা বুঝতে পেরেছি। কার কত উচ্চতা এটা বুঝতে পারলাম।
এখান থেকে দেখবা একটা প্রশ্ন আশা করছি এমসিকিউ আকারে আসবে। এখন দেখো এই যে আমাদের ভূমিটা কখনো পর্বতের রূপ নিচ্ছে, কখনো পাহাড়ের রূপ নিচ্ছে, কখনো মালভূমিতে রূপ নিচ্ছে, আবার কখনো সমভূমিতে রূপ নিচ্ছে। এগুলোর কারণগুলো কি কি? এগুলোর কারণ হচ্ছে কি কি দেখো, ভূ আলোড়ন। এই যে কি দেখছি প্রথমে, ভূ আলোড়ন। ভূ আলোড়ন মানে বুঝো, আলোড়ন মানে কি? এই যে আমাদের যে কি ভূমিকম্প হয়, তারপর মনে করো যে কি আগ্নেয়গিরি হয়, অর্থাৎ কি ভূমির কম্পন ঘটলে, অর্থাৎ ভূমি যদি কেঁপে ওঠে বা ভূমির মধ্যে যদি আন্দোলনের সৃষ্টি হয়, কাঁপাকাঁপি শুরু করে ভূমি, সেটাকে আমরা বলবো কি ভূ আলোড়ন। তার মানে এই যে ভূ আলোড়ন, ভূমি মাটি যে কাঁপাকাঁপি করে বা ভূমি যে কেঁপে ওঠে, এটার কারণে কি তৈরি হয়? পর্বত, পাহাড়, মালভূমি, এই যে ভূমিটার বিভিন্ন পরিবর্তন ঘটে। তারপর দেখো সঞ্চয় ক্রিয়া। কি বললো? সঞ্চয় ক্রিয়া। সঞ্চয় মানে তো আমরা কি জানি? সঞ্চয় করা। সঞ্চয় করে সঞ্চয় সঞ্চয় মানে কি? সঞ্চয় করা মানে কি কোনো কিছু যৌথভাবে নিয়ে রাখা, সঞ্চয় করা। এখন দেখো সঞ্চয় ক্রিয়া, তার মানে সঞ্চয় ক্রিয়া বলতে কি বোঝাচ্ছে? তোমার হচ্ছে অনেকগুলো জিনিসকে একসাথে সঞ্চয় করা, তাই না? একসাথে রাখা। এখন মনে করো এইটা একটা ভূমি, ধরো যে এটা একটা ভূমি, তাহলে এই যে অংশটা, দেখো কি বলছি, এই যে অংশটা এটা কি নিচু হয়ে আছে না? এই যে অংশটা এটা কি নিচু হয়ে আছে কি না? এই যে অংশটা এটা নিচু কিন্তু। এখন ধরো যে এইখানে আমাদের এইখানে কিছু বালু আছে, মানে এই যে বালুটা মনে করো যে তোমার ধরো যে কোনো বাতাস, বায়ু অথবা বৃষ্টির মাধ্যমে তোমার হচ্ছে গড়ায় গড়ায় বা উড়ে উড়ে এইখানে পড়লো, তাহলে কি এই জায়গাটা ফিল আপ হয়ে যাচ্ছে কি না? ফিল আপ হয়ে যাচ্ছে। তাহলে দেখো জায়গাটা যে ফিল আপ যে হয়ে গেল। এখন একটা জিনিস দেখো, যে আগে কি এই ভূমিরূপটা কি ছিল? আগে আগে ভূমিটা কি ছিল? আগে কিন্তু নিচু ছিল, কিন্তু এখন কি হইলো? এই যে উঁচু হয়ে গেল। তার মানে কি আগে একরকম ভূমি ছিল, এখন আরেক রকম ভূমি হয়ে গেল। এটি হচ্ছে যে সঞ্চয় ক্রিয়া। এই ক্রিয়াটাকে বলা হচ্ছে কি সঞ্চয় ক্রিয়া। এখন এই ক্ষয় ক্রিয়া, এই যে ক্ষয় ক্রিয়া আবার সেম ভাবে বলি, যে ধরো যে এইটা একটা সমভূমি, এখানে মনে ধরো একটা মালভূমি আছে, ঠিক আছে? আর এইখানে ধরো যে হালকা একটু নিচু নিচু রয়েছে। এখন একটা জিনিস দেখো, ধরো যে এখানে বৃষ্টি পড়লো, বাতাস হচ্ছে, এইখানকার যে ধুলোগুলা, এখানকার যে মাটিগুলো বা শিলাগুলো, সেগুলো মনে করছে গড়ায় গড়ায় এদিকে চলে আসলো, গড়িয়ে গড়িয়ে কি এইদিকে চলে আসলো। তার মানে কি এই যে অংশটা এটা কি প্রায় অনেকটা এরকম ভূমিটা অনেকটা এরকম হয়ে যাবে না? সমতল হয়ে যাবে না? যাবে তো। তার মানে কি আগে ছিল একটু মালভূমির মতো, কিন্তু এখন সমভূমি হয়ে গেল। তার মানে কি এই যে ভূমি এক জায়গাতে থেকে আরেক জায়গায় ক্ষয় হয়ে গেল। তাই এই যে ক্ষয় হয়ে যাওয়ার বিষয়টা, এটা হচ্ছে কি ক্ষয়ক্রিয়া। এইভাবেই আমাদের পাহাড়, পর্বত, মালভূমি এবং সমভূমি তৈরি হয়। ধরো যে পর্বত থেকে শিলা খসে 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 সেটা পাহাড়ে তৈরি করলো। কি পর্বত থেকে খসে খসে পাহাড়ে মনে করে যে তৈরি করলো, পাহাড় থেকে আবার খসে 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 মালভূমিতে রূপান্তর করলো, মালভূমিতে মনে করো আবার ভূমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়ে সমভূমি তৈরি করলো। অথবা উল্টাটাও হইতে পারে, যে জমা হইতে হইতে সমভূমি একটা মনে করো যে কোনো একটা জায়গাতে সেখানে ধুলা জমা হইতে 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 মালভূমি তৈরি হয়ে গেল। আবার অনেক দিন দীর্ঘ বছর হাজার হাজার বছর পর দেখো যে সেটা ধরো যে মালভূমি থেকে পাহাড়ে রূপান্তর হয়ে গেল। সঞ্চয় ক্রিয়া, তারপর কি ক্ষয় ক্রিয়া, ভূ আন্দোলন, এইগুলোর কারণে আমাদের পাহাড় পর্বতের তৈরি হতেই পারে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের কেন এই পর্বত, মালভূমি এবং সমভূমির সৃষ্টি হয়েছে। এখন হচ্ছে মানে পর্বত, এখানে দেখো তোমাদের এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে যাচ্ছি। দেখো এই যে আমরা পাহাড় পর্বত কত প্রকার পাচ্ছি? 5 প্রকার, তাই না? পর্বত পাচ্ছি আমরা 5 প্রকার। কি কি দেখো, এই 5 প্রকার মনে মুখস্থ রাখতে হবে। দেখো ভঙ্গিল বা ভাস পর্বত, স্তূপ পর্বত, তারপর কি লাকলিত পর্বত, আগ্নেয় পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, আর কি ক্ষয়জাত পর্বত। দেখো আবার বলছি, ভঙ্গিল বা দেখো ভঙ্গিল বা ভাস পর্বত, স্তূপ পর্বত, ল্যাকলিথ পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, ক্ষয়জাত পর্বত। এই যে এখন দেখি মানে কোনটা পর্বত কিভাবে তৈরি হয়েছে, এটা একটু পরে আমরা হয়তো বা আলোচনা করব। কিন্তু এখন দেখো তোমাদের এমসিকিউ কিভাবে আসে। এমসিকিউ আসে হিমালয় কোন পর্বতের উদাহরণ, অথবা ব্ল্যাক পর্বত কোন পর্বতের উদাহরণ, এরকম প্রশ্ন আসবে। তাহলে আমাদের এই যে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, এই যে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ল্যাকলিত পর্বত, আগ্নেয় পর্বত, এই যে পর্বতগুলো, এই পর্বতগুলো একটু কষ্ট করে আমাদের মুখস্থ করে ফেলতে হবে। এগুলোকে একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে। কাকা কোনো চার্জ দেবো বারে, 15% চলে এসছে, ক্লাস নিয়েছি তো।
দাও চার্জারটা দাও, চার্জারটা ওই যে উপরে দেখো তো, চার্জারটা তো আনলাম তখন, চার্জারটা আনছি কারা এটা এই যে টাকা ছিলাম না, হ্যাঁ তোমরা অঙ্ক সাম করেন না, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে যে বললাম এই যে আমাদের পর্বতগুলো, এই পর্বতগুলোকে আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। তাহলে দেখো ভঙ্গিল বা ভাস পর্বত কিসের তোমার এই যে দেখো এই পর্বতগুলো হিমালয় পর্বত, আন্দিস, আল্পস, রকি, এই যে চারটা পর্বত এগুলো কিসের উদাহরণ, ভঙ্গিল বা ভাস পর্বতের উদাহরণ। আমরা এক কথায় মনে রাখবো হিমালয়, রকি, আন্দিস, আল্পস, হিমালয়, রকি, আন্দিস, আল্পস। দেখো স্তূপ পর্বত, স্তূপ পর্বতের উদাহরণ কোনগুলা দেখো কি বলছে, এই যে বিন্ধ্যা, সাতপুরা, ব্ল্যাক ফরেস্ট, আর হচ্ছে কি এই যে ভোজ। আমরা পাঁচটা এখানে পাচ্ছি, কি কি, বিন্ধ্যা, সাতপুরা, ব্ল্যাক ফরেস্ট, ভোজ, না চারটা পাচ্ছি। দেখো তাহলে আমরা কি কিভাবে এটা মনে রাখবো, ব্ল্যাক ফরেস্ট, ভোজ, বিন্ধ্যা, সাতপুরা, কি বললাম, ব্ল্যাক ফরেস্ট, ভোজ, বিন্ধ্যা, সাতপুরা, এগুলো কার উদাহরণ, এগুলো হচ্ছে আমাদের এই যে স্তূপ পর্বত, স্তূপ পর্বতের উদাহরণ। তারপর দেখো ল্যাকলিত পর্বত, দেখো ল্যাকলিত পর্বত উদাহরণ কোনগুলা, ব্ল্যাক হিলস, ব্ল্যাক হিলস কিসের উদাহরণ, ল্যাকলিত পর্বত। তারপর এই যে হেনরি, হেনরি কিসের উদাহরণ, সেমভাবে ল্যাকলিত পর্বত। আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতগুলো কোনগুলো দেখি এখন আমরা একটু, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতগুলো একটু আমরা এখন দেখি। দেখো কি দেখছি, এই যে ফুজিয়ামা, ভিসুবিয়াস, মোনালোয়া, এগুলো কিসের উদাহরণ, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। কি কি, ফুজিয়ামা, ভিসুবিয়াস, মোনালোয়া, এটা মনে রাখবো আমরা, ফুজিয়ামা, মোনালোয়া, ভিসুবিয়াস। এখন দেখি ক্ষয়জাত পর্বত, এই যে ক্ষয়জাত পর্বতগুলো কি, যে পর্বতগুলো ক্ষয় হয়ে হয়ে মালভূমি, ওই যে বললাম যে বড় পর্বত থেকে ছোট পর্বত হয়ে গেছে, ওগুলো পর্বত কোনগুলা, আরাবল্লী, সিয়েরা নেভেদা। তাহলে কি আরাবল্লী, সিয়েদা, নেভেদা, এখানে দুইটাই আছে, আরাবল্লী, সিয়েরা নেভেদা। আশা করছি তাহলে আমরা এটুকু পর্যন্ত বুঝতে পারলাম। এখন আসলে আমরা এই যে মালভূমি কয় প্রকার, 5 প্রকার, এটা আমাদের দরকার নাই। সমভূমি 2 প্রকার, সঞ্চয়জাত সমভূমি, ক্ষয়জাত সমভূমি, এগুলো আমাদের আপাতত খুব একটা ইম্পর্টেন্ট না। আমরা এই যে শুধু এইটুকু একটু মনে রাখার ট্রাই করবো। এমসিকিউতে এই অংশটাও আসে, কি বলছে, অবস্থানগত দিক দিয়ে মালভূমি কত প্রকার, 3 প্রকার। শুধু এইটুকু আমরা মনে রাখবো যে অবস্থানের দিক থেকে মালভূমি কত প্রকারের হতে পারে, 3 প্রকারের হতে পারে। কি কি, দেখো এই যে পর্বত মধ্যবর্তী, অর্থাৎ কি দুটো পর্বতের মধ্যে, ওগুলো মালভূমি কোনগুলা, তারিম আর হচ্ছে ইরান। তারপর দেখো পাদদেশীয়, মানে কি কোনো একটা পর্বত আছে, ওই পর্বতের পিছনের পাশে মনে করো একটা মালভূমি অবস্থিত, সেটাকে বলা হচ্ছে পাদদেশীয় মালভূমি। কোনগুলা করে সেগুলো দেখো, কলোরাডো এবং কি পাতাগোনিয়া। কি কি বললাম, পাদদেশীয় মালভূমিগুলো হচ্ছে কলোরাডো আর হচ্ছে কি পাতাগোনিয়া। তারপর আসি সর্বশেষে হচ্ছে মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় বলতে কি, যে আমাদের মহাদেশগুলোতে যে মালভূমি রয়েছে, অর্থাৎ এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এই মহাদেশের যে কি বলে মালভূমিগুলো রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে কি মহাদেশীয় মালভূমি। যেমন দেখো স্পেনে মালভূমি রয়েছে, এই জন্য কি স্পেন মালভূমি, অস্ট্রেলিয়াতে মালভূমি রয়েছে, তারপরে যে আরবে মালভূমি রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের মালভূমি 3 প্রকার। ঠিক আছে, আশা করছি এটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আসো দেখো বর্তমানে যেখানে হিমালয় ও আল্পস পর্বত অবস্থিত, কি বলছি, দেখো আবারও বলছি, যেখানে হিমালয়, যেখান থেকে বর্তমানে যেখানে হিমালয় ও আল্পস পর্বত অবস্থিত, সেখানে আগে একটি অগভীর সমুদ্র বা মহীখাত ছিল, যার নাম ছিল কি টেথিস, যার নাম কি ছিল টেথিস। দেখো আবার কি বলছে, বর্তমানে যেখানে মানে এখন যেখানে হিমালয় এবং আল্পস পর্বত অবস্থিত, মানে এখন যেখানে হিমালয় এবং আল্পস পর্বত মানে অবস্থান করছে, সেখানে আগে কি ছিল, একটি অগভীর সমুদ্র ছিল, মানে সেটা গভীরতা খুব একটা বেশি ছিল না, বা সেটাকে আমরা বলতে পারি কি মহীখাত। সেটার নাম কি ছিল, সেটার নাম ছিল হচ্ছে আমাদের কি টেথিস, সেটার নাম কি ছিল টেথিস। এখন দেখো এই যে মালভূমির 3টি বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো পড়লে 16, না পড়লেও 18, সমস্যা নাই। কিন্তু এটা খ নম্বরে আসে মাঝে মাঝে, যে মালভূমির 3টি বৈশিষ্ট্য, মানে মালভূমির বৈশিষ্ট্যগুলো কি কি, এটা হচ্ছে কি, যে এটি হচ্ছে একটা বিস্তীর্ণ উচ্চভূমি। মালভূমির একটা বৈশিষ্ট্য কেমন, এটি একটা বিস্তীর্ণ উচ্চভূমি।
দ্বিতীয় নাম্বার হচ্ছে কি এটার উপরের যে অংশটা বা উপরের যে ভাগটা এটা প্রায় অনেকটা সমতল মানে কি সমান বলা চলে। আর তৃতীয় নাম্বার বলছে যে এর চারদিক নিম্নের দিকে নেমে যায়, মানে মানে এর যে চারটা দিক রয়েছে সেটা নিচের দিকে উপর থেকে নিচের দিকে নেমে যায়। এখন দেখো এই যে মালভূমি এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে। মালভূমি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট শিলা দ্বারা। এটা এমসিকিউতে আসে যে মালভূমি কোন শিলা দ্বারা গঠিত, কি হবে উত্তর কি হবে? ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। আশা করছি আমরা এটুক বুঝতে পেরেছি। আচ্ছা এখন আসি আমরা বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। দেখো এতক্ষণ থেকে কিন্তু আমরা কিসের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য পড়লাম? পৃথিবীর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য পড়লাম। আর এখন শুধু আমাদের নিচের যে দেশ বাংলাদেশ, এই বাংলাদেশেরও ভূপ্রকৃতি আলোচনা করব। দেখো এখানে একটা জিনিস মনে রাখবা, তোমরা অনেকে ভুল করো কি যখন প্রশ্ন করে যে পৃথিবীর ভূপ্রকৃতি কত প্রকার, অনেকে বলে ফেলে যে 2 প্রকার বা 4 প্রকার বা 3 প্রকার, আর বাংলাদেশের ভূপ্রকৃতি মানে উল্টাপাল্টা করে ফেলে। এই জিনিসটা একটা মাথায় রাখবা। বাংলাদেশের ভূপ্রকৃতিও 3 প্রকার, পৃথিবীর ভূপ্রকৃতিও সেম 3 প্রকার। পৃথিবীরগুলো কি কি ছিল? পর্বত, মালভূমি, সমভূমি। আর বাংলাদেশের 3টি মানে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য হচ্ছে কি কি? টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। দেখো কি বলছে, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, কি প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, আর হচ্ছে এই যে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। কি বললাম আবার দেখো, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, তারপর কি প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এখন এই যে বাংলাদেশে ভূপ্রকৃতি, তার মানে কি টারশিয়ারি যুগের পাহাড় সমূহের ভূপ্রকৃতি এক রকমের, প্লাইস্টোসিন কালের সোপান সমূহের ভূপ্রকৃতি আরেক রকমের, সাম্প্রতিককালের যে প্লাবন সমভূমি সেটারও ভূপ্রকৃতি আরেক রকমের হয়। এখন দেখো আমরা এই যে ভূপ্রকৃতিগুলো সম্পর্কে জানলে আমাদের যে আজকের যে দ্বিতীয় অধ্যায় সেটা আমাদের 100% কাভার। আর যেই বিষয়গুলো আলোচনা করলাম এগুলোর মধ্যে থেকে তোমরা দেখবা আর আমার কথা মনে করবা যে দাদা আসলেই একটা ক্লাস দিছে। দেখো বলি, এই যে আমাদের কই গেল টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। দেখো টারশিয়ারি যুগের নাম শুনছিলাম আমরা না, যে অনেক আগের মানে অনেক আগের কথা, অনেক আগের যুগ, অনেক আগের সময়। তো এই যে টারশিয়ারি যুগ যে ছিল, সেই টারশিয়ারি যুগের পাহাড় সমূহ অর্থাৎ সেই সময়কার কিছু পাহাড়ের কথা বলছে। বাংলাদেশে যেমন পাহাড় পর্বত সবই আছে, হ্যাঁ, তারপর আমাদের সমভূমিও আছে, আবার কি মালভূমিও মোটামুটি, মালভূমি বাংলাদেশে নাই, পাহাড় পর্বত আছে, সমভূমি আছে। এই যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ মানে কি অনেক আগের সময়কালের যে পাহাড়গুলো সেগুলোর কথা বলা হয়েছে। তো দেখো একটা জিনিস মনে রাখি, আমরা আমরা এই জন্য একটা বাংলাদেশের আগে মানচিত্র আঁকার চেষ্টা করি। তোমাদেরকে দিয়ে একটু বাংলাদেশের মানচিত্র আঁকার চেষ্টা করি। আচ্ছা মনে করো যে এটা হচ্ছে আমাদের একটা বাংলাদেশ। একটু বাংলাদেশ যদিও একটু আমাদের স্পেশাল বাংলাদেশ হয়, কেউ কিছু মনে করার দরকার নেই, কারণ আমরা তো বুঝতে পারছি যে কেমন আর্টিস্ট, এই জন্য সবাই ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবা। হ্যাঁ, মানে জাস্ট বোঝার জন্যে যতটুকু প্রয়োজন আর কি ততটুকু আমরা জাস্ট শুধু নিব। ধরো যে এটা বাংলাদেশের যদিও হয় নাই, ব্যাঙের মতো হয়েছে, তাও ধরে নিলাম যেটা বাংলাদেশি মানচিত্র। এখন দেখো এই মানচিত্রটাকে আমরা 4 ভাগে বিভক্ত করি। দেখো এটা হচ্ছে আমাদের সার্কেল পয়েন্ট। এটা কি সার্কেল পয়েন্ট? এটা হচ্ছে আমাদের সার্কেল পয়েন্ট। এই অংশটুকু হচ্ছে আমাদের সার্কেল পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই যে অংশটা, আছে না, এই অংশটাকে আমরা একটা ভাগ করলাম। তার মানে দেখো আমরা কি জানি যে কোনো মানচিত্রের উপরের দিকটা হচ্ছে কি উত্তর দিক। কোন দিক? উত্তর দিক। তাহলে উপরটা যদি উত্তর হয় নিচেটা কি দক্ষিণ। আর এটা কি পূর্ব, তাহলে এটা হচ্ছে কি পূর্ব, আর এটা হচ্ছে কি শুধু পশ্চিম, শুধু পশ্চিম। আর এইটা হচ্ছে মনে করো যে পূর্ব, এটা হচ্ছে কি পূর্ব। এখন দেখো তার মানে আমাদের এই যে বাংলাদেশের যে অংশটা এটাকে ভাগ করলাম কি অর্ধেকটা, এই যে তাহলে কি এই যে অংশটা তাহলে কি উত্তর, যেহেতু এদিকের অংশটা নিচ্ছে আমাদের তাহলে কি উত্তর আছে আর পূর্ব আছে, তাই না? যেহেতু এদিকের অংশটা নিয়েছে আমাদের তাহলে কি উত্তর আর পূর্ব। ভুল করে ফেললাম রে।
আচ্ছা হোক, আগের আগেও হয়েছে, এটাও হবে। আচ্ছা হলো। তাহলে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের কি উত্তর এবং পূর্ব। আচ্ছা, তার মানে এটা হচ্ছে গেল 1 নম্বর অংশ। 2 নম্বর অংশ গেল এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলবো 2 নম্বর অংশ। ঠিক আছে, এখানে হচ্ছে রংপুর আছে, রাজশাহী আছে। আর 3 নম্বর অংশ আমরা এই অংশটাকে এই অংশটাকে ধরবো, কারণ এখানে ঢাকার ময়মনসিংহ আছে। ঠিক আছে, তার মানে আমরা অংশ পেলাম কয়টা? 3টা। কি কি? এটা একটা অংশ, এটা একটা অংশ, আর এটা একটা অংশ। এখন দেখো এই তিনটা নাম আছে, তিনটার কি 3টা নাম আছে। বলি, এই যে অংশটা আছে না, এই যে দক্ষিণ আর উত্তর আর পূর্ব দিকের যে অংশটা, এই উত্তর আর পূর্ব দিকের অংশটাকে আমরা বলতেছি কি উত্তর পূর্বাঞ্চলীয় টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। দেখো, তাহলে এই যে অংশটা, এই সম্পূর্ণ অংশটাকে আমরা বলতেছি টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। দেখো, এই যে আমরা অংশটা, এটাকে আমরা বলবো টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। তারপর প্লাইস্টোসিন কালের সোপান সমূহ হচ্ছে 2 নম্বর। 1 নম্বর কি গেল? টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। 2 নম্বরে গেল প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। 3 নম্বর যাবে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, অর্থাৎ কি এই যে নদীগুলো যে দিক দিয়ে ঢুকছে, এই নদীগুলো আমরা বঙ্গোপসাগরে আসবে, সেটাকে হচ্ছে আমরা বলবো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। সেটা আমরা যাচ্ছি। যদিও মানচিত্রটা অনেক ডার্টি হয়ে গেছে, এখন একটু ক্লিয়ার করে আমরা ভালোভাবে একটু বোঝানোর চেষ্টা করি। আমরা বুঝতে পেরেছি যে কোনটা টারশিয়ারি যুগের পাহাড় সমূহ বলে, কোনটা কি বলে। এখন দেখো, এই যে অংশটাকে যে দেখলাম না, এটা হচ্ছে কি, আর এই যে অংশটা, এই অংশটাকে কি, আর এই অংশটাকে আমরা কি কি বললাম একটু মনে করি। এই যে উত্তর দক্ষিণ, অর্থাৎ এই অংশটা আর এটাকে আমরা বলবো কি টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। উত্তর পূর্ব, অর্থাৎ এই অংশটা উত্তর পূর্ব অংশটাকে বলবো কি টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। আর এই যে 2 নম্বর যে দিলাম, 2 নম্বর বা এই অংশটা, এটাকে আমরা বলবো কি প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। আর সাম্প্রতিককালের প্লাবন সমভূমি আমি তোমাদের পড়াচ্ছি এখন একটু পরে। এখন আসি আমরা এখানকার বিবরণ সম্পর্কে। এখানকার একটু বিবরণ তোমাদের বুঝাই দেই, এখানকার বিবরণটা কেমন। আচ্ছা দেখো, প্রথম আমরা এই যে উত্তর পূর্ব দিকের বিবরণ সম্পর্কে বুঝি। যে তাহলে এই উত্তর পূর্বের যে অংশটা, অর্থাৎ এই দিকের যে অংশটা, দেখো এই দিকের যে অংশটা, এটাকে আমি বলতেছি কি উত্তর পূর্বাঞ্চলীয় টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। আর এই যে নিচের দিকে যে দক্ষিণ পূর্ব দিকের যে অংশটা, এই দক্ষিণ পূর্ব দিকের অংশটাকে আমরা বলতেছি কি দক্ষিণ পূর্ব টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। ঠিক আছে, এখন এখানকার আমরা বিবরণগুলিকে একটু বোঝার চেষ্টা করি, অর্থাৎ এগুলার বিস্তারিত যে আমাদের বর্ণনা দেওয়া আছে। দেখো, আমাদের এখানে কি দেওয়া আছে, টারশিয়ারি যুগের পাহাড়সমূহ জায়গাগুলো কি কি। দেখো, জায়গাগুলো হচ্ছে কি কি, এই যে এখানে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই যে অংশটা, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে চট্টগ্রাম এদিকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান যে অংশগুলো রয়েছে, আচ্ছা, তাহলে এইদিকে যে অংশগুলো রয়েছে, যে রাঙ্গামাটি, বান্দরবন, এই যে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, তারপর কি এখানে কি সিলেট বিভাগ না, তাহলে কি সিলেট, তারপর হবিগঞ্জ, মৌলভীবাজার, এইদিকে যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোকে নিয়ে কি তৈরি হয়েছে। দেখো কি হয়েছে, এই যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ তৈরি হয়েছে। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ কোনটা নিয়ে তৈরি হয়েছে, এই যে উত্তর দিকের সিলেট, দেখো সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হ্যাঁ এই যে অংশগুলো, এগুলাকে নিয়ে কি তৈরি হয়েছে, তোমার মনে করো যে হবিগঞ্জ, এগুলোকে নিয়ে। তারপর নিচের দিকে যে আছে তোমার হচ্ছে কি রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই যে অংশগুলো, এগুলো হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহের উদাহরণ। এখন তাহলে উপরের দিকে যে রয়েছে, যে এই যে অংশগুলো, এই পাশের গিলা, এগুলোকে এখানে কে কে আছে, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, তাই না, আর সুনামগঞ্জ। আর এই যে নিচের দিকে কে আছে, নিচের দিকে আছে আমাদের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। তাহলে এই দিকের যে পাহাড়গুলো, এই পাহাড়গুলোকে আমরা কি বলি, আহ টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, এই অংশগুলিকে আমরা বলি। এই জন্য তো আমরা সিলেট এবং চট্টগ্রামের দিক খুব বেশি ঘুরতে যাই পাহাড় এবং পর্বত দেখার জন্য। ঠিক আছে, এখন আসি আমরা 2 নম্বরে। এই যে আমাদের রয়েছে 2 নম্বরটা, এটা ছিল আমাদের কি 2 নম্বর না,
এটা কোন কোন জায়গায় নিয়ে জানো? বরেন্দ্র ভূমি যেটাকে বলা হয় বরেন্দ্র ভূমি, এই বরেন্দ্র ভূমিটা আমাদের 2 নম্বর, এটা হচ্ছে আমাদের কি এই যে প্লাইস্টোসিন কালের সোপান সমূহের অন্তর্ভুক্ত। 2 নম্বর অংশটা কি প্লাইস্টোসিন কালের সোপান সমূহের অন্তর্ভুক্ত, অর্থাৎ ওই যে আমাদের কি পঞ্চগড় দিনাজপুর এদিকে কি আছে আমাদের বলতো, কোন পর্বত আছে? তাজিনডং বিজয় নাকি? আচ্ছা যেটাই হোক, তো এই যে অংশটা এটাকে বলা হচ্ছে বরেন্দ্র ভূমি। ওই যে বললাম প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ 3টা। দেখো প্লাইস্টোসিন কালের সোপান সমূহের অংশ 3টা, কি কি? বরেন্দ্র ভূমি, মধুপুর ও ভাওয়ালেরগড় এবং লালমাই পাহাড়। দেখো কি বললো, বরেন্দ্র ভূমি এই যে অংশটা যে রয়েছে আমাদের দিনাজপুর, রংপুর, নাটোর, রাজশাহী, হ্যাঁ, তারপর তোমার চাঁপাইনবাবগঞ্জ, এই যে জায়গাগুলো, বগুড়া, এই জায়গাগুলোকে আমরা বলছি কি বরেন্দ্র ভূমি। তারপরে সে এখন মধুপুর, এই যে মধুপুর এবং ভাওয়ালের গড় যে আমরা দেখছি, কি দেখছি, কি দেখছি যে মধুপুর ও ভাওয়ালের গড়, এই অংশটা কোনটা জানো? এই যে ঢাকাতে আছে না, দেখো এই যে অংশটা, এইখানে যে গাজীপুর আছে, ময়মনসিংহ রয়েছে, দেখো কোথায় কোথায় এগুলো আছে, মধুপুর ও ভাওয়ালের গড়, এটা হচ্ছে তোমার গাজীপুর এবং ময়মনসিংহ, ময়মনসিংহের অনেকটা এরিয়াতে পড়েছে। আর এই যে লালমাই পাহাড় আছে না, লালমাই পাহাড় আমাদের কোথায় জানো? এই যে এই জায়গাতে আছে একটা কি বলে কুমিল্লা শহর। এই কুমিল্লা শহর থেকে তোমার পশ্চিম দিকে 34 কিলোমিটার যাইতে হয়। এই হচ্ছে আমাদের এই যে অংশগুলো বললাম, এই অংশগুলো আমাদের কিসের ছিল? এগুলো আমাদের ছিল প্লাইস্টোসিন কালের সোপান সমূহের। আর এখন আসলে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি বলতে কি বোঝায় জানো? এই যে দেখো তো, বাংলাদেশের এই দিক দিয়ে তোমার ব্রহ্মপুত্র ঢুকছে, তিস্তা ঢুকছে, তারপরে এই যে রাজশাহী দিয়ে মনে করো যে কি তোমার পদ্মা নদী ঢুকছে, তারপর এদিকে আসছে পদ্মা নাম করে, আবার এখানে তোমার সিলেট দিয়ে সুরমা কুশিয়ারা নদী ঢুকে আবার মেঘনা নাম করে মনে করো যে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, তাই তো? এই যে নদীগুলো যে পাইলাম আমরা, এই নদীগুলোর আশপাশগুলো কি হয়েছে বলো দেখি? এই নদীর কি বিধৌত অংশগুলো দিয়ে আশপাশে যে জায়গাগুলো সেগুলো কি মানে ফিল আপ হয়েছে কি না? দেখো তোমরা একটু ক্লিয়ার, তাহলে আর একটু ক্লিয়ার করি, তাহলে তোমরা আর ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। দেখো কি বললাম, এই যে অংশগুলো, এই যে জায়গাগুলো, এগুলা কি করছে বলো দেখি? তাদের যে আশপাশের যে অংশগুলো সেগুলাকে কি করছে? আহ প্লাবন করে দিচ্ছে না? প্লাবন করছে তো, এই জন্য এগুলোকে বলা হচ্ছে কি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। মানে অর্থাৎ ওই যে প্লাবিত হয়ে সমভূমি হয়ে গেছে, ঠিক আছে? তার মানে আমরা 3টা জায়গা পাইলাম: টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এখন এই যে পাইলাম যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমিগুলো, দেখো যে কুমিল্লার সমভূমি, কুমিল্লাতে আমি কি ওই যে সুরমা কুশিয়ারা নদী ঢুকছে, তারপর কি সিলেট অববাহিকা, ওই যে সিলেট ওই যে সুরমা কুশিয়ারা এগুলা দিয়ে যে সিলেট বিধৌত হয়ে গেছে অববাহিকা। তারপর পাদদেশীয় পলল সমভূমি বলতে কি এই যে আমাদের রংপুর দিনাজপুরকে বোঝাচ্ছে, ওইখানে তিস্তা, তারপরে কি ব্রহ্মপুত্র ইত্যাদির ভূমি দ্বারা কি পূরণ হয়েছে না? তারপরে এই যে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, এই নদীগুলো যেই যেই স্থান দিয়ে গেছে সেই স্থানগুলোকে প্লাবিত করে দিছে। তারপর দেখো বদ্বীপ অঞ্চলীয় সমভূমি, বদ্বীপ বলতে কি বোঝায় জানো? এই যে বাংলাদেশটা আছে না, তোমার এই যে এখানে রাজশাহী থেকে শুরু করে তোমার মেঘনা নদী পর্যন্ত এই যে অংশটা, দেখো বলি তোমাদের একটু, বদ্বীপ বলতে কোনটাকে বোঝানো হয়? দেখো তোমরা হয়তো অনেকে জানো না যে বদ্বীপ কোনটা। দেখো তোমাদের এই যে আমাদের এখানে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ধরো যে আমাদের পদ্মা নদী ঢুকলো, এখানে আমার হলো যে তিস্তা নদী, বুড়িগঙ্গা নদী যেগুলো হোক ঢুকলো, ঢুকার পরে এইদিকে এসে এইদিকে সিলেটের 2টা অংশ থেকে সুরমা কুশিয়ারা একসাথে যুক্ত হয়ে মেঘনা নাম ধারণ করে, তারপর এই জায়গাতে এসে তারা মনে করে যে কি বঙ্গোপসাগরে পতিত হয়। তাহলে এই যে অংশটা এটা কি দেখো তো বয়ের মতন তৈরি হয়েছে না? কিসের মতো তৈরি হয়েছে? দেখো এটা কিসের মতো তৈরি হয়েছে? দেখো তো এই যে বয়ের মতো তৈরি হয়েছে। তাহলে এই জন্য এই দ্বীপটাকে বলা হচ্ছে বদ্বীপ। তাহলে এই অংশটা আমাদের কিসের মতো তৈরি হয়েছে? বয়ের মতো তৈরি হয়েছে। মানে অর্থাৎ কি এখানে দেখো আমাদের মাত্রা কি আছে? মাত্রা নাই। তার মানে এই জন্য বলে যে বাংলাদেশকে বলা হয় পৃথিবীর সব থেকে বৃহত্তম বদ্বীপ। তাহলে আশা করছি আমরা ভূগোলের এই বিষয়টা ক্লিয়ার হয়ে বুঝতে পেরেছি। ওই যে বললাম এখন যে আমরা এতক্ষণ থেকে যেগুলো বললাম সেগুলো আমরা এখানে রিপিট করব। যে উত্তর পূর্ব টারশিয়ারি যুগের পাহাড় সমূহ যে বললাম যে সিলেট, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সরি সিলেট, তারপর হচ্ছে তোমার সুনামগঞ্জ, হবিগঞ্জ, এটাকে বলা হচ্ছে কি উত্তর পূর্বাঞ্চলীয় টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। কি কি? সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এগুলো মনে রাখবা। এখান থেকে এমসিকিউ আসে, প্লাস এখানে তোমার সৃজনশীল লিখতে হবে। এই যে এতক্ষণ থেকে যা বলছি এগুলাই তোমাদের ঘুরাই পেঁচায় সৃজনশীল লিখতে হবে। তারপর দেখো দক্ষিণ পূর্বাঞ্চলীয় কোনগুলো, ওই যে বললাম খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, চট্টগ্রাম যে অংশটা, ওটা হচ্ছে কি দক্ষিণ পূর্ব দিকের টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। প্লাস্টোসিন কালের সোপান সমূহ, ওই যে বরেন্দ্র ভূমি। এমসিকিউ আসতে পারে রংপুর কোন
কিসের অন্তর্ভুক্ত, তাহলে কি বরেন্দ্রভূমির অন্তর্ভুক্ত, প্লাস্টোসিন কালের সোপানসমূহের বরেন্দ্রভূমি। রংপুর, রাজশাহী, দেখো কি বলছে, দেখো রংপুর, রাজশাহী, দিনাজপুর, তারপর কি কোন কোন জায়গাগুলো, গাইবান্ধা, বগুড়া, নওগাঁ, টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর, এই যে তারপর কি এগুলো হচ্ছে কি মধুপুর, ভাওয়ালের গড়, দেখো। আর এই যে কুমিল্লাটা গেল, এই কুমিল্লাটা হচ্ছে আমাদের কিসের, লালমাই পাহাড়ের অন্তর্ভুক্ত। এই যে বললাম লালমাই পাহাড় কুমিল্লা থেকে 34 কিলোমিটার পশ্চিমে, আবার বলছি কুমিল্লা থেকে কি পশ্চিমে 34 কিলোমিটার পশ্চিমে আমাদের লালমাই পাহাড় অবস্থিত। সাম্প্রতিককালে প্লাবন সময় ওই যে বুঝেছিলাম কুমিল্লার সমভূমি, কুমিল্লা নদীর কুমিল্লার আশেপাশে যে নদী দ্বারা বিধৌত হয়ে গেছে, না আমরা বুঝতে পারবো যে যেই জিনিসগুলো দ্বারা বিধৌত হয়েছে সেগুলোর নাম অনুসারে নাম করা হয়েছে। এখন দেখো উচ্চতা, এই যে উচ্চতা এখন বলি, আমরা তো প্রথমে দেখলাম যে দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাহাড়সমূহ, উত্তর পূর্বাঞ্চলীয় পাহাড়সমূহ, তাই না? দেখো প্রথমে আমরা বলছিলাম যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহগুলোর গড় উচ্চতা কত, দেখো দেখি 60 থেকে 90 কিলোমিটার। এটা এমসিকিউ আকারে আসে, এগুলো লিখে রাখবা যে উত্তর পূর্বাঞ্চলীয় পাহাড়সমূহগুলোর গড় উচ্চতা কত, 60 থেকে 90 মিটার। আর দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে পাহাড়গুলো সেগুলোর গড় উচ্চতা 600 মিটার, বা এখানে আছে 2000 ফুট, আর এখানে হচ্ছে কি 200 থেকে 300 ফুট। বরেন্দ্রভূমির দেখো তো, বরেন্দ্রভূমির উচ্চতা কত, বরেন্দ্রভূমির উচ্চতা হচ্ছে 6 থেকে 13 মিটার। বরেন্দ্রভূমির উচ্চতা কত, 6 থেকে 13 মিটার। তারপর দেখো যে মধুপুর ও ভাওয়ালের গড়, এই যে মধুপুর ও ভাওয়ালের গড়, এই মধুপুর ও ভাওয়ালের গড়ের উচ্চতা কত, 6 থেকে 30 মিটার। তারপর দেখো লালমাই পাহাড়ের উচ্চতা কত, 21 মিটার বা 70 ফুট। এটা কিন্তু মাঝে মাঝে মিটারেও এমসিকিউ আসে, আবার 70 ফুটেও এমসিকিউ আসে। লালমাই পাহাড়টাতে কি খুব বেশি এমসিকিউ আসে, কি যে লালমাই পাহাড়ের উচ্চতা কত, 21 মিটার বা 70 ফুট। তারপর দেখো কুমিল্লার সমভূমির উচ্চতা কত, 3 থেকে 6, এত কিছু লাগবে না আমাদের, দেখো এত কিছু দরকার নাই, শুধু কোনটা কোনটা দরকার আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো প্রথমে লাগবে কি, এই যে দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাহাড় সমূহ এটা লাগবে 600 মিটার। তারপর কি উত্তর পূর্বাঞ্চলীয় পাহাড় সমূহ 60 থেকে 90 মিটার। বরেন্দ্র ভূমি হচ্ছে কি 6 থেকে 13 মিটার। মধুপুর ও ভাওয়ালের গড় 6 থেকে 30 মিটার। মধুপুর ও ভাওয়ালের গড় লাগবে না, মধুপুর ও ভাওয়ালের গড় লাগবে না। তারপর হচ্ছে তোমার এই যে লালমাই পাহাড়টা হচ্ছে কি 21 মিটার। আচ্ছা মধুপুর ও ভাওয়ালের গড়টা মনে রেখে দিও, 6 থেকে 30। লালমাই পাহাড় হচ্ছে কি 21 মিটার। আর এই যে প্লাবন সমভূমি এগুলোর আর প্রয়োজন নাই, দরকার নেই। এখন দেখি আমরা আসি, এই যে কোনটা বড় কোনটা ছোট এই বিষয়টা একটু ক্লিয়ার করি। দেখো আমরা কিন্তু মাঝে মাঝে প্রশ্নের সম্মুখীন হই, যে বাংলাদেশের সব থেকে বড় পাহাড় কোনটা, বাংলাদেশের সব থেকে বড় পর্বত কোনটা। সবাই কি করি, ওই পর্বত হলেও বিজয় দিয়ে দেই, পার হলেও বিজয় দিয়ে দেই। দেখো একটা জিনিস মনে রাখবা, যদি পর্বতের কথা বলে যে বাংলাদেশের সব থেকে বৃহত্তম পর্বত কোনটা, পর্বত যদি বলে তাহলে হবে হচ্ছে আমাদের তাজিনডং বিজয়। যদি শুধুমাত্র পর্বতের কথা বলে তাহলে কি হবে, তাজিনডং বিজয়। পর্বত কত উচ্চতা, তোমার হচ্ছে কি 1231 মিটার। কত, 1231, অর্থাৎ তাজিনডং বিজয়ের উচ্চতা হচ্ছে কত, 1231 মিটার। হচ্ছে প্রথম তাজিনডং। দ্বিতীয় পর্বত, বারবারই বলছি পর্বতের ক্ষেত্রে তাজিনডং বিজয় প্রথম। দ্বিতীয় হচ্ছে কি কেও ক্রাডং, যদিও নামটা একটু কেমন, কেও ক্রাডং। এটার উচ্চতা কত, 1230, অর্থাৎ 1 মিটারের পার্থক্য। বিভিন্ন বই বিভিন্ন রকমের থাকে, কারণ আমরা এই যে বাংলাদেশ এই যে 1231 এটা মনে রাখলেই হয়ে যাবে আমাদের। 3 নম্বর হচ্ছে কি মৌডক মিওয়াল, বা এলাকার ভাষায় বলা হয় সাকা হাফাং। এটার উচ্চতা হচ্ছে আমাদের 1064 মিটার। তার মানে যেহেতু পর্বতের দিক থেকে গেল, যে বাংলাদেশের সব থেকে বড় পর্বত কোনটা, তাজিনডং বিজয়। কিন্তু যদি পাহাড়ের কথা বলে যে বাংলাদেশের সব থেকে বড় পাহাড় কোনটা, পাহাড়ের ক্ষেত্রে আমরা বিজয় দিব না, এটা সবাই ভুল করো। পাহাড়ের ক্ষেত্রে আমরা বিজয় দিব না, পাহাড়ের ক্ষেত্রে কি দিব, গারো পাহাড়। ওই যে গারো পাহাড়ের কথায় গারো পাহাড়ের নাম কোথায় তোমার উল্লেখ করা আছে জানো কি, ওই যে মসজিদের গল্প চলে যাও, তোমার হচ্ছে মসজিদের গল্প, মসজিদ লাল সালু, সেখানে কিন্তু সে গারো পাহাড় থেকে এসেছিল না। এই বাংলাদেশের সব থেকে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড়, আর সব থেকে বড় পর্বত হচ্ছে তাজিনডং বিজয়। তার মানে কালকে পরবর্তী পরীক্ষাতে যদি আমাদের প্রশ্ন আসে যে আমাদের সব থেকে বড় পর্বত কোনটা, আমরা কি দিব, তাজিনডং বিজয়। আর যদি বলে যে সব থেকে বড় পাহাড়, বারবারই বলছি পর্বত যদি বলে সব থেকে বড় পর্বত তাজিনডং বিজয়।
আর যদি পাহাড়ের কথা বলে তাহলে কি হবে, গারো পাহাড়। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। এখন এই যে প্রসারতা, অর্থাৎ এদের প্রসার কতটুকু, মানে এটা কতটুকু জায়গা নিয়ে রয়েছে সেটা একটু আমরা জানার চেষ্টা করি। দেখো, এই যে আমাদের উত্তর পূর্বাঞ্চলীয় যে পাহাড়সমূহ, অর্থাৎ ওই যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহের যে অংশ, উত্তর পূর্বাঞ্চলীয় পাহাড়সমূহ, সেটা কতটা দেখো তো, কত কিলোমিটার, 186 বর্গ কিলোমিটার। কত, 186 বর্গ কিলোমিটার কোনটা, উত্তর পূর্বাঞ্চলীয় পাহাড়সমূহ, এটা মনে রাখবা। তারপর দেখো বরেন্দ্র ভূমিতে রয়েছে, দেখো কি বলছে বরেন্দ্র ভূমি, এই যে বরেন্দ্র ভূমির প্রসারতা কতটা, দেখো 9320 বর্গ কিলোমিটার। এগুলো মনে রাখবা, এই চারটাই তোমাদের মনে রাখতে হবে। উত্তর পূর্বাঞ্চলীয় পাহাড়সমূহর উত্তর পূর্বাঞ্চলীয় পাহাড়সমূহ কত বর্গ কিলোমিটার, 186 বর্গ কিলোমিটার। আর বরেন্দ্র ভূমি কত বর্গ কিলোমিটার, 9320 বর্গ কিলোমিটার। দেখো 9320 বর্গ কিলোমিটার। তারপর দেখো এই যে মধুপুর ও ভাওয়ালের গড়, দেখো মধুপুরের ভাওয়ালের গড়ের উচ্চতা কত, সরি প্রসারতা কত, 4105 বর্গ কিলোমিটার। আর এই যে লালমাই পাহাড়, এই লালমাই পাহাড়ের প্রসারতা বা এসে কতটুকু জায়গা তৈরি করে নিয়ে রয়েছে, 34 বর্গ কিলোমিটার রয়েছে। আচ্ছা তাহলে দেখো এখানে আমি তোমাদের একটা ইনফরমেশন হয়তো বা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে কি যে আমাদের লালমাই পাহাড়ের, দেখো লালমাই পাহাড় সম্পর্কে আমাদের মোটামুটি প্রশ্ন আসে, এই জন্য আমরা একটা জিনিস মনে রাখবো, লালমাই পাহাড় কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে। তখন আমি চৌধুরী বলছিলাম ভুলবশত, সেটা হবে 8 কিলোমিটার পশ্চিমে। তার মানে কি লালমাই পাহাড়, লালমাই পাহাড় সম্পর্কে তিনটা জিনিস আমরা মনে রাখবো। লালমাই পাহাড় কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে। লালমাই পাহাড়ের, দেখো লালমাই পাহাড়ের উচ্চতা কত, 21 মিটার। লালমাই পাহাড়ের উচ্চতা 21 মিটার। আর হচ্ছে লালমাই পাহাড়ের, দেখো তোমার প্রসারতা বা আয়তন হচ্ছে কি 34 বর্গ কিলোমিটার। এই তিনটা জিনিস মনে রাখলে দেখবা লালমাই পাহাড় থেকে এই তিনটা থেকেই প্রশ্ন আসবে। হয় কত কিলোমিটার দূরে আছে, নয় তার প্রসারতা বা সে কতটুকু আয়তন নিয়ে আসে, আর নয়তো তার উচ্চতা কতটুকু। এখান থেকে প্রশ্ন আসলে এইখান থেকে আসবে। আচ্ছা তারপর দেখো এখন আসি আমরা, এখন এই এক্সট্রা কিছু ইনফরমেশন আমরা গ্রহণ করি। কি বলছে, টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে, দেখো টারশিয়ারি যুগের পাহাড়গুলো বেলে পাথর, কি পাথর, বেলে পাথর, স্লেট জাতীয় প্রস্তর এবং কর্দমের সংমিশ্রণে, দেখো কি বলছে, কিসের কিসের দ্বারা তৈরি, দেখো তো, বেলে পাথর, তারপর স্লেট জাতীয় প্রস্তর, কর্দমের সংমিশ্রণ, মানে কি তিনটা জিনিস, বেলে পাথর, স্লেট আর হচ্ছে কি কাদা বা কর্দম, এই তিনটা সংমিশ্রণে আমাদের টারশিয়ারি যুগের পাহাড় সমূহগুলো গঠিত হয়েছে। তারপর একটা এক্সট্রা ইনফরমেশন হচ্ছে কি, দেখো লামা ও বান্দরবন এলাকায়, লামা ও বান্দরবন এলাকায় লিগনাইট কয়লা ও চুনাপাথর এবং সেমুতাং এলাকায় প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। এটা কিন্তু রিসেন্ট ইনফরমেশন। বলছে লামা ও বান্দরবন এলাকায় লিগনাইট কয়লা এবং চুনাপাথরের খনি উদ্ভাবন হয়েছে। আর সেমুতাং এলাকা, অর্থাৎ সেমুতাং একটা জায়গার নাম, সেখান থেকে প্রাকৃতিক গ্যাস, অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের খনি, সে প্রাকৃতিক গ্যাসের খনি আবিষ্কৃত হয়েছে। এই দুটো ইনফরমেশন মনে রাখবো। তারপর দেখো সুনামগঞ্জের ছাতক পাহাড়টি 24 বর্গ কিলোমিটার স্থান নিয়ে গঠিত বা অবস্থিত। সুনামগঞ্জে একটা পাহাড় ছিল, সেই পাহাড়টার নাম কি, ছাতক পাহাড়। এই সুনামগঞ্জের ছাতক পাহাড়টি 40 বর্গ কিলোমিটার স্থান নিয়ে অবস্থিত। আচ্ছা তারপর দেখো পরের ইনফরমেশন কি, বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় এলাকার মাটির রং লাল ধূসর। এই যে একটা খুব ভালো ইনফরমেশন, সেটা কি বলছে দেখো, বরেন্দ্রভূমির যে মাটির রং সেটা কি, লাল এবং ধূসর। তারপর দেখো মধুপুর ও ভাওয়ালের গড়, সেটারও মাটির রং লাল এবং ধূসর, এবং লালমাই পাহাড় সেই এলাকারও মাটির রং লাল এবং ধূসর। অর্থাৎ প্রশ্ন আসে যে এই অঞ্চলের মাটির রং কেমন, আসে কিন্তু এটা এমসিকিউতে আসে। বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড়ের যে অংশগুলো বা জায়গাগুলো, সেগুলো কি কোন রং দ্বারা গঠিত, লাল এবং ধূসর রং দ্বারা গঠিত, বা লাল এবং ধূসর রঙের মাটি দ্বারা গঠিত। তারপরে এখন আসো বরেন্দ্রভূমিটি পশ্চিমে মহানন্দা, এই তো গুড কোশ্চেন, বাহ ইম্পর্টেন্ট প্রশ্ন, VVI, এখান থেকে সৃজনশীল আসে। দেখো বরেন্দ্রভূমি, ওই যে বরেন্দ্রভূমি বলতে কি বললাম, আমাদের রংপুর, রাজশাহী, বগুড়া, তারপর নাটোর, সিরাজগঞ্জ, তারপর দিনাজপুর, এই যে অংশগুলো বরেন্দ্রভূমি বললাম না, এই অংশগুলোকে,
বরেন্দ্রভূমির পশ্চিমে, দেখো ছবি জায়গাগুলোকে ইমাজিন করো মানচিত্রে, তার মানে কি উত্তর পশ্চিমে বাংলাদেশের যে মানচিত্র সেটার উত্তর এবং